আজ আমি তোমাদের এমন একটা ইমোশনাল গল্প বলবো যেটা তোমাদের হৃদয়কে নাড়িয়ে দেবে। এক বাবা তার মেয়েকে ধর্ষণ করতে গেলে সে নিজের বাবাকে খুন করে জেলে গেল। তারপর যা হলো জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তাহলে শুনতে থাকো আজকের গল্প পিতৃহন্তা মেয়ে। জেল থেকে ফিরে এসে সে যা দেখল তাতে সে বেশ অবাক হয়ে গেল। যখন পুলিশের গাড়ি এসে পৌঁছালো, তখন অনুরাধার হাতে ধারালো একটা রক্তমাখা ছুরি। সামনে পড়ে আছে তার পিতার লাশ। গোটা গায়ে রক্ত ছিটকে আছে। রক্তের দাগে জামা ভরে আছে। চোখে মুখে ক্রোধ আর হতাশার ছাপ। গলার নলি কাটা। বুকেও একটা তরকারি কাটা ছুরি গেঁথে আছে। দেখে বেশ বোঝাই যাচ্ছে যে ওর সামনে যে লোকটা পড়ে আছে, তাকে সেই খুন করেছে। ওর মা কাঁদছে। ছোট ছোট দুটো ভাই বোন, তারা হতভম্ব হয়ে আছে। কোন কিছু বুঝে ওঠার ক্ষমতা ওদের নেই। বয়সে ওরা খুবই ছোট। মায়ের গায়ের কাছে ঘেঁষে দাঁড়িয়ে আছে। মা রঞ্জনা দেবী বিলাপ করে কাঁদছে। এ কি করলি রে তুই হতভাগী? নিজের বাপটাকে শেষ করে দিলি। আমার সংসারটাই তো বরবাদ হয়ে গেল। অনুরাধা চুপ করে দাঁড়িয়েছিল। পুলিশ আসতেই সে নিজের হাতে ধরে থাকা ছুরিটাকে নিয়ে পুলিশের কাছে চলে গেল। সিনেমার স্টাইলে দুটো হাত বাড়িয়ে দিল সে। তুই খুন করেছিস? সে উপর নিচে ঘাড় নাড়িয়ে জানালো, হ্যাঁ। কেন খুন করেছিস? সে কিছু না বলেই মাথাটা নিচের দিকে নামিয়ে নিল। পুলিশ লাশটার ছবি নিল। সবাইকে জিজ্ঞাসাবাদ করল। আর জানতে পারল যে ১৩ বছরের অনুরাধাই খুন করেছে। পাড়ার লোকে বলাবলি করতে লাগলো, এত শান্ত মেয়েটা কি করে খুন করতে পারে? আরে, অনুরাধা তো খুব ভালো মেয়ে। নিশ্চয় এমন কিছু ঘটেছে, যার জন্য সে এই রকম একটা স্টেপ নিতে বাধ্য হয়েছে। এই রকম আলোচনা চলছিল গোটা পাড়ার সকল লোকেদের মধ্যে। সমস্ত প্রমাণ আর সাক্ষ্য অনুরাধার বিপক্ষেই যায়। ফলে অনুরাধা অভিযুক্ত প্রমাণিত হয়। কিন্তু সে নাবালিকা হওয়াতে তাকে জেলে না রেখে ৫ বছরের জন্য হোমে রাখার ব্যবস্থা করা হলো। অনুরাধা সেখানে পড়াশোনা করতে লাগল। আর সেই সঙ্গে শিখতে লাগলো হাতের কাজ। চুপচাপ এত শান্ত মেয়েটাকে দেখে সকলেই অবাক হয়। এই মেয়েটা তার বাবাকে খুন করেছে। মেলাতে পারে না কেউ। রানী দিদি ওদের বিউটিশিয়ানের কোর্স শেখায়। সে একদিন জিজ্ঞেস করল, কি রে অনু? সে অনুরাধাকে অনু বলেই ডাকে। কই একদিনও তো তোর বাড়ি থেকে কাউকেই তোর সঙ্গে দেখা করতে আসতে দেখলাম না। অনুরাধা চুপ করে রইল। রানী দি বলল, আসলে তুই যা করেছিস তাতে তোর মায়ের রাগ হওয়াটাই স্বাভাবিক। আর তাই তিনি আসেননি। তবে তোরও কোনো দোষ নেই। তোর বাবা লোকটাও তো ভালো ছিল না। অনুরাধা কটমট করে তাকালো রানীদির দিকে। তারপর বলল, বাবার নামে একদমই কিছুই বলবে না। কেন রে? যে বাবা তোর এত বড় সর্বনাশ করতে গেল, তোকে রেপ করতে গেল, তার নিন্দা তুই শুনতে চাস না? নাকি রাগে বলছিস? না, বাবা খারাপ নয় একেবারেই। বাবা আমাদের তিনজনকেই খুব ভালোবাসতো। তাহলে খুন করলি কেন? নাকি তুই খুন করিসনি? অনুরাধা একটু চুপ করে থাকল। তারপর বলল, আমি তো বলেছি যে আমি খুন করেছি। কিন্তু কেন খুন করলি? জানি না। আসলে সত্যি বলতো আমাকে, তুই কি সত্যি খুন করেছিস তোর বাবাকে? হ্যাঁ, আমিই খুন করেছি। আমি তো পুলিশকে, জজ সাহেবকে বলেছি। কিন্তু মেরেছিস কেন? আমি জানি না। পুলিশ, সাংবাদিক, এমনকি তোর মা কাকাও তো সবাইকেই বলছে। রানীদির কথা শেষ হতে না হতেই অনুরাধা বলল, কি বলেছে? তোর বয়স ১৩ বছর কিন্তু তুই বয়সের তুলনায় বেশ বড় হয়ে উঠেছিস। আর তোর বাবার তোর উপর কুনজর ছিল। এমনকি তুই যখন রাতে তোর ঘরে একা শুয়ে ঘুমিয়ে পড়তিস ঠিক তখন তোর বাবা তোর ঘরে গিয়ে অনেকবার তোর শ্লীলতা হানি করার চেষ্টা করেছে। আর সেদিন রাতেও তোর বাবা তোর মায়ের কাছ থেকে উঠে তোর ঘরে গিয়ে তোর সঙ্গে খারাপ কাজ করার চেষ্টা করছিল আর তখন তুই ছুরি নিয়ে তোর বাবার বুকে ঢুকিয়ে দিয়েছিস। আর তারপর তোর এত রাগ চেপে গেছিল যে তাতেও তুই শান্ত হোসনি, তোর কাকা তোকে আটকাতে পারেনি। তুই আরেকটা ছুরি কিচেন থেকে এনে তোর বাবার গলায় চালিয়ে দিস,
যার ফলে গলার নলি কেটে যায়। আর তোর বাবার চিৎকারে তোর মায়ের ঘুম ভাঙে যখন সে আসে, কিন্তু তখন তো সব শেষ হয়ে গেছিল। রানীদির কাছে অনুরাধা বসেছিল। রানীদির কথা শেষ হলে সে তার দিকে একদৃষ্টে চেয়ে রইল কিছুক্ষণ, আর তারপর কিছু না বলে সোজা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। তারপর বসে বসে ভাবতে লাগল। আজ 5 বছর হতে চলল। 13 বছর বয়সে সে এখানে এসেছে, আর 18 বছর বয়স হতে আর মাত্র 2 মাস বাকি। মা সত্যিই একবারের জন্য ওর সঙ্গে দেখা করতে আসেনি। কিন্তু কেন? কি করেছে ও, যে মা এই 5 বছরের মধ্যে একবারের জন্য ওর খোঁজ খবর করতে আসেনি? এখানে বন্দি সকলের জন্যই তো 1 মাস 2 মাস পর পর তাদের নিজের লোকেরা দেখা করতে আসে। কিন্তু শুধু ওর বেলা ওর কেউ আসে না। কেন আসে না? প্রবীর, রত্না, ওরা কেমন আছে আর কত বড় হয়েছে তাও তো সে জানে না। কেন? মাকে কি একবারের জন্য আসতে নেই? কি দোষ করেছে সে? মা ওকে যা করতে বলেছে তাই তো করেছে সে। বাবার হত্যার দায় সে নিজের কাঁধে নিয়েছে। আর দেবতার মতো বাবাকে কি না মা দুনিয়ার মাঝে ছোট করে দিল। পারল মা এরকম করতে। কিন্তু কেন? কেন করল মা এরকম? প্রবীর আর রত্না কত বড় হয়েছে? বেঁচে আছে তো তারা? নাকি? সে দুহাতে নিজের মুখ ঢাকা দিল। অনুরাধা জানত যে খুনটা কে করেছে। ওর বাবা তো ছিল দেবতার মতো মানুষ। কোনো দোষ ছিল না বাবার। চরিত্রে কোনো কালির দাগ ছিল না। বাবা সবাইকে ভালোবাসত। ওদের 3 ভাই বোনকে সমান স্নেহ করত। মাকে স্ত্রীর মতো যেমন ভালোবাসত ঠিক তেমনি একজন নারীর স্থান সংসারে যেমন থাকে ঠিক তেমনি ভাবেই সম্মান করত, শ্রদ্ধা করত। আর কাকাকে ভাইকে যেমন ভালোবাসে ঠিক তেমনি ভাবেই ভালোবাসত। বাবা মা মারা যাওয়ার পর লেখাপড়া শেখানোর কসুর করেনি। কিন্তু কাকা ভালো লোক ছিল না। কাজের চেয়ে অকাজি করত বেশি। প্রথম প্রথম মায়ের সঙ্গে খুনসুটি করত বেশি। আর তারপর পড়াশোনা লাটে উঠল। মায়ের সঙ্গেই লেগে থাকত বেশি। আর একদিন বাবা মায়ের সঙ্গে কাকাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় বাবা দুজনকেই সাবধান করে দেয়। কিন্তু ওরা কেউ শোনে না। নিজেদের মধ্যে প্রেম আর শারীরিক সম্পর্ক চালিয়ে যেতেই থাকে। দ্বিতীয়বার ধরা পড়ায় বাবা দুজনকেই চড় মারে আর ঘর থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। আর লাস্ট বারের মতো ওয়ার্নিং দেয়। বলে, আমার ছেলে মেয়ে বড় হচ্ছে। বাড়ির পরিবেশ তোমরা যদি আর নষ্ট করেছ তো আমি তোমাদের বাড়ি থেকে বের করে দেব। আর তার কিছুদিন পর ওদের বাবা খুন হয়ে গেল। যখন বাড়িতে পুলিশ এলো তখন অনুরাধার হাতে রক্ত মাখা ছুরি। কিন্তু কিভাবে যে বাবা খুন হলো সেটা জানবার বা ভাববার মতো অবস্থা ছিল না। মা বলল, বাবা তোর আত্মহত্যা করেছে। সে ভাবছিল বাপ যদি আত্মহত্যাই করবে তো। কিন্তু এত সব ভাবার মতো তার সময় ছিল না। বাড়িতে পুলিশ এসে গেল আর মন্ত্রমুগ্ধের মতো সে তার ছুরি সহ রক্ত মাখা হাতটা বাড়িয়ে দিল তাদের দিকে। মুখে একটাই কথা, আমি খুন করেছি। পুলিশ ধরে নিয়ে যাওয়ার সময় মা আর কাকা বলল, চিন্তা করিস না, খুব শীঘ্রই তোকে ছাড়িয়ে বাড়ি নিয়ে আসব। ভালো উকিল দেব, কিচ্ছু হবে না। হতে দেব না। মা বলল, আমার চাকরি হয়ে গেলে তো আর কোনো চিন্তা থাকবে না। তোর বাবার মতো মদের দোকানে তো আর টাকাগুলো দেব না। কিন্তু অনুরাধাকে পুলিশে ধরে নিয়ে যাওয়ার পর থেকে না তো ওর কাকা আর না মা কেউই একবারের জন্য দেখা করতে আসেনি। উকিল দেওয়া তো দূরের কথা, বাড়ির কে কেমন আছে কিছুই জানে না অনুরাধা। শুনেছে ওর বাবা নাকি ওর সঙ্গে খারাপ কাজ করতে এসেছিল আর তাই অনুরাধা ওর বাবাকে চাকু দিয়ে মেরে দিয়েছে। কিন্তু এই ঘটনাটা সম্পূর্ণ মিথ্যা। অনুরাধা ভালো করেই জানে যে বাবা খুব ভালো মানুষ। বাড়ির নিজের মেয়েকে কেন কখনো বাইরের কোনো মেয়ের দিকে খারাপ নজর নিয়ে তাকায়নি আজ পর্যন্ত। আর নিজের মেয়ের দিকে কুনজর বাবা কখনোই করেও নি আর করতেও পারে না। তবে ওর কাকা ওর ঘরে ঢুকে 3-3 বার ওর সঙ্গে খারাপ ব্যবহার করার চেষ্টা করেছিল। মাকে সে কথা বলাতেও মা কথাটাকে এড়িয়ে গেছিল, অর্থাৎ অনুরাধার কথাটাকে গ্রাহ্যই করেনি তার মা।
বাবাকে এই ব্যাপারে কিছুই বলতে পারেনি সে, কারণ যে কথা মাকে বলা যায় সে কথা বাবাকে বলা যায় না। অনুরাধা বুঝল এই খুনটা মা আর কাকার চক্রান্ত। বাবাকে হত্যা ওরাই করেছে। বাবা আত্মহত্যা করেনি। সেদিনও নিশ্চয় বাবা ডিউটি থেকে বাড়ি ফিরে কাকাকে আর মাকে তার বিছানায় নগ্নভাবে শুয়ে থাকতে দেখেছিল। অনুরাধাও তো অনেকবার দেখেছে, কিছু বলেনি। বলতে সাহস হয়নি, কারণ কাকা ওর সঙ্গে খুব বাজে ব্যবহার করত আর এমনকি ওকে খারাপভাবে স্পর্শও করেছিল বেশ কয়েকবার। মাকে বলায় বলেছিল, কাকা খুব ভালো, একটু আদর করতে গেছে তো এমন কিছুই হয়নি, ওটা নিয়ে আর বাড়াবাড়ি করিস না, যেমন আছিস তেমনই থাক। তারপর থেকে সে আর মাকে কিছুই বলেনি, নিজেকে নিজের মতো করে রক্ষা করে এসেছে। সে যখন বাবার চিৎকারে নিজের ঘরের বাইরে আসে দেখে যে বাবার বুকে ছুরি গাঁথা। বাবার শরীরটা তখনও ছটফট করছিল। সে বুকের থেকে ছুরিটা তুলে নিতেই সব শেষ। আর অমনি মা আর কাকা তাকে বলল, হাসপাতালে নিয়ে গেলে বেঁচে যেত আর তুই মেরাই ফেললি একবারে। কিন্তু ও জানে খুনটা আগেই হয়েছিল। আর কাকা মা দুজনে মিলেই খুন করেছিল বাবাকে। কিন্তু মা আর কাকা দুজনেই একসঙ্গে জোর করে ওকে বলতে থাকলো তাহলে খুনটা তুই করলি। সামান্য ছুরি বুকে গেঁথে ছিল বুকে, বেঁচে যেত মানুষটা। তবে পুলিশ ধরে নিয়ে যাবার সময় মা বলেছিল, তুই চিন্তা করিস না, আমি আর তোর কাকা ঠিক তোকে ছাড়িয়ে নিয়ে আসব। ভালো উকিল দেব। অনুরাধা কিছুই বলেনি। তবে মা, কাকা কেউই আর কোনোদিন দেখা করতে আসেনি। কোনো উকিলও দেয়নি। বন্ধ দরজায় করাঘাত পড়তেই অনুরাধার চিন্তাগুলো ছিন্ন হয়ে গেল। রানিদি দরজার বাইরে দাঁড়িয়েছিল। আমার কথায় তুই রাগ করলি, কিন্তু আমি তোকে খুবই ভালোবাসি রে। আমার কথায় দুঃখ পাস না। না না, তুমি তো ঠিক কথাই বলেছ। মা তো কোনোদিন আমার সঙ্গে দেখা করতেই আসেনি। ঠিক আছে, ওসব কথা ছাড়। আসলে তোর জন্য একটা খুশির খবর আছে। সেটাই তোকে বলতে চেয়েছিলাম। আমার আর কি খুশির খবর থাকবে? তোর 18 বছর পূর্ণ হওয়ার দিনই তোকে ছেড়ে দিচ্ছে। কি হবে তাতে? কেন? বাড়ি যাবি, মা ভাই বোন সকলের সঙ্গে দেখা করবি, ওদের সঙ্গে থাকবি। কবে আমি 18 বছরের হব? মৃদু হেসে বলল অনুরাধা। ওর চিবুক ধরে রানিদি বলল, বাড়ি ফেরার জন্য খুব মন কেমন করছে, তাই না? অনুরাধা চুপ করে মুখটা নামিয়ে নিল। রানিদি হেসে বলল, 2 মাস পর তোকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে। আগেই ছেড়ে দিত তবে 18 বছর না হলে ছাড়া যাচ্ছে না। যাই হোক, তুই ছাড়া পাচ্ছিস আর তারপর তুই যেখানে তোর ইচ্ছা সেখানেই যেতে পারবি। তবে তুই যেখানেই যাবি তোর স্বাবলম্বীর জন্য সরকার থেকে সাহায্য করা হবে। কি সাহায্য? সেটা আমি এখনো বলতে পারছি না। তবে কিছু একটা ব্যবস্থা হবে। এরপর অনুরাধা ছাড়া পেয়ে বাড়িতে গেলে দেখল সেখানে কেউ নেই। পাশের বাড়িতে জিজ্ঞেস করতে গেলে ওকে দেখেই দরজা বন্ধ করে দিল। পিতৃহন্তার সঙ্গে কেউ কথা বলে না। শেষে অপরিচিত একজনের কাছ থেকে সে জানতে পারল যে ওই বাড়িটা ওর মা কাকা অনেকদিন আগেই বিক্রি করে কোথায় যেন চলে গেছে। অনুরাধার রাগ ও দুঃখ দুটোই হলো, ওকে কিছু না জানানোর জন্য। বাবার অফিসে সে খোঁজ নিয়ে জানল, মা নয়, বাবার মৃত্যুর জন্য যে চাকরিটা পাওয়ার কথা সেটা মা নয়, কাকা পেয়েছে আর কাকা মাকে বিয়ে করে নিয়েছে। কাকার আগের ব্যবহার ভুলে গিয়ে সে দেখা করতে গেলে বলল, আমরা যেখানেই থাকি, তোর মতো একটা খুনির সঙ্গে আমাদের কোন সম্পর্ক নাই। মা কি সে কথাই বলে? জিজ্ঞেস করল অনুরাধা। বিশ্বাস না হলে ফোনে নিজেই জিজ্ঞেস করে নে, বলে মাকে ফোন লাগিয়ে কাকা ওকে ধরিয়ে দিল। মা ওর সঙ্গে কথা বলতে চাইল না, দেখাও করতে চাইল না। বলল, তোর সঙ্গে সেদিনই সব সম্পর্ক চুকিয়ে দিয়েছি, যেদিন তুই জেলে গেলি। রানিদি অনুরাধাকে জিজ্ঞেস করল, তাহলে এখন কোথায় যাবি? জানি না, যেখানে ইচ্ছা হয় চলে যাব আর না হয় মরে যাব। তোকে কিছুই করতে হবে না, আমি সব ব্যবস্থা করে দেব।
রানিদি চেষ্টা করে দিল্লিতে অনুরাধার জন্য একটা বিউটি পার্লারের দোকান করে দিল। নামটাও পাল্টে দিল। ওর নাম রাখল নেহা। দোকানের নামও রাখল নেহা ফ্যাশন। অনুরাধা ব্যস্ত হয়ে পড়ল। ব্যবসা বাড়তে থাকল। ব্রাঞ্চ খুলল দেশের বিভিন্ন প্রান্তে। সময় 8 বছর পার হয়ে গেল। কলকাতায় যখন নেহা ফ্যাশনের ব্রাঞ্চ খুলতে গেল, ওর নিজের বাড়ির কথা, নিজের মা, ভাই, বোনের কথা মনে পড়ে গেল। সে ইচ্ছা না থাকলেও খুঁজে বের করে কাকা আর মায়ের নিজের বাড়িতে গেল। চিনতে পারছো না? কে আপনি? আজ চিনতে পারবে না। আজ তো তোমার নতুন সংসার। আমার বাবার ঘর শেষ করে নিজেরা ঘর করেছ। কে আপনি? আপনি এখন আর আমাকে চিনবেন না মিসেস রঞ্জনা রজত বসু। কপালে টকটকে লাল সিঁদুর, হাতে শাখা। বেশ তো সুখেই আছেন। পূর্বের স্বামীকে হত্যা করে। চমৎকার। এখন বলুন তো, প্রবীর আর রত্না কোথায়? বেশ কিছুক্ষণ ওর দিকে দেখে রঞ্জনা দেবী বলল, তত তুই অনুরাধা। চিনলেন তাহলে আপনি? না মানে, তুই অনেক বদলে গেছিস তো, তাই। আমাকে বিনা দোষে জেলে পাঠিয়ে নিজেরা বিয়ে করে আমার ভাই বোনের উপর অত্যাচার করে বেশ সুখে ঘর করছেন, তাই না? তোর কাকা। আমি সব জেনেছি। সব প্রমাণও আমার কাছে। আমি প্রমাণ পেয়েছি। কি কি প্রমাণ পেয়েছিস? তুমি আর কাকা মিলে বাবাকে খুন করেছ কারণ বাবা তোমাদের পরকীয়া জেনে ফেলেছিল, আর সেই খুনের দোষ আমার উপর চাপিয়েছিলে। সেটাও মেনে নিয়েছিলাম। কিন্তু তোমরা আমার ঋষিতুল্য বাবাকে এমন একটা দোষটা দিলে যেটা চরম অপমানের। একটু লজ্জা করলো না তোমার? কাকার কথা বাদ দিলাম, আর তারপর তোমার নিজের আরো 2 সন্তান প্রবীর আর রত্নার উপর অত্যাচার করে বাড়ি ছাড়া করলে। ছি মা, ছি। তোমাকে দেখে, মা, শব্দটাই লজ্জায় মুখ লুকিয়েছে। অনুরাধার কথা শুনে বিশেষ কিছুই বলার ছিল না রঞ্জনার। কারণ, ঘটনাটা ছিল সত্যি। সে নিজে স্বামীর চাকরি না নিয়ে রজতকে দিয়েছে আর নিজে পেনশনটা নেয়। প্রবীর আর রত্না দুজনকেই পড়াশোনা ছাড়িয়ে দিয়ে ঘরের সমস্ত কাজ করতে হয়। কাজ না করলে খাওয়া বন্ধ আর সেই সঙ্গে চলত মার। যখন রঞ্জনার পেটে রজতের সন্তান জন্ম নিল, তখন সেই সন্তানের সেবায় নিয়োগ করল রত্নাকে। বছর 4 আগে এত অত্যাচার সহ্য করতে না পেরে ওরা রানীদির সঙ্গে যোগাযোগ করে ওরা অনুরাধার সঙ্গে দেখা করে। আর অনুরাধা ওদের ভালো স্কুলে ভর্তি দেয়। নিজের ভাই বোনের কাছে সব শুনেছে সে। রঞ্জনা বলল, না না, ওরা নিজেরাই বেরিয়ে গেছে। কেউ নিজের বাড়ি থেকে এমনি এমনি বেরিয়ে রাস্তায় দাঁড়ায় না। তুমি মায়ের নামে কলঙ্ক, আবার স্ত্রীর নামেও কলঙ্ক। কি প্রমাণ আছে তোর কাছে যে আমার নামে এত কথা বলছিস? রত্না বরাবরই একটু চালাক, তা তো তুমি জানো। ওরা তোমাদের কীর্তিকলাপ দেখে রেখেছিল। আর এই শোনো, তোমাদের কথাবার্তা, যেখানে তোমরা দুজনে বাবাকে মেরে আমাকে ফাঁসানোর কথা বলছিলে, সে কথা সে রেকর্ড করে রেখেছিল। তাছাড়া, বাবার নিজের লেখা ডায়েরিও সে পেয়েছে, সেটাও আমার কাছে আছে। আগে ফোনের রেকর্ডটা শোনো, বলে সে শোনাতে লাগলো। কাকা বলছিল, কি কেমন প্ল্যান করেছিলাম, সাপও মরল আর লাঠিও ভাঙল না। আমার দাদা খুব তাও দেখাচ্ছিল। বৌদির সঙ্গে সব দেওর রায় একটু আধটু ফুর্তি করেই থাকে। সেটাও মেনে নেবে ন, কেলেঙ্কারি করবে। নে উপরে গিয়ে দেখ, আমরা এবার ওপেন করছি সবকিছু। কোনো লুকোচুরি নেই, কাউকেই ভয় নেই। মা বলছিল, অনুরাধা জেল খাটছে। কাকা বলল, মনে রাখবে, তোমার আদরের অনুরাধা বাপের দিকেই থাকত। আদরের না কচু। ও তো আমার পেটে জন্মালেও বাপের দিকেই টান বেশি ছিল। আমি বিদেশের সুনিতা, লাকি আর বিদিশার বাবার নাম, কোনো সন্তানকেই ভালোবাসি না। তুমি তো জানো, আমি তোমাকেই বিয়ের আগে থেকেই ভালোবাসতাম আর এখনো বাসি। কেবল ওর চাকরির জন্যই ওকে বিয়ে করা। তোমার সন্তান আমার পেটে এসে গেছে। প্রবীর আর রত্না এখানে হয় চাকর খাটবে আর না হয় বাড়ি থেকে চলে যাবে। ইয়েস ডার্লিং, তবে আমরা খুন করে দাদার ইজ্জত ধুলোয় মিশিয়ে দিলাম। বললাম, মেয়েকে রেপ করতে গেছিল।
সমাজে ওর সম্মান কি থাকলো? বেশ করেছি আমরা। তবে কি জানো রঞ্জনা, অনুরাধাকে ভোগ করতে পারলাম না, এটাই আমার দুঃখ থেকে গেল। এই আমাকে ছাড়া কাউকে ভালোবাসার কথা মনেও আনবে না। আরে, ভালো কে বাসছে? ওকে আমার রক্ষিতা বানাতাম। তবে চিন্তা নেই, রত্না আছে। ও বড় হচ্ছে, ওকে আমার রক্ষিতা বানাবো। তুমি না করতে পারবে না, বলে দিচ্ছি। ঠিক আছে, ওদের নিয়ে তুমি যা খুশি করো, আমি কিচ্ছুটি বলবো না। শুনলে তো এবার, তোমাদের প্ল্যান? অনুরাধা বলল, এগুলো কি তুই পুলিশে দিবি? না, দেব না। দিলে আগেই দিতাম। রত্না আর প্রবীর আমার কাছে অনেক দিন আগেই এটা পৌঁছে দিয়েছিল। আর ওরা এখন আমার কাছেই আছে। তবে তুই এটা কি করবি? আমাকে দিয়ে দে ওগুলো। না, থাক না আমার কাছে। মাঝে মাঝে তোমাকে শোনাতে চলে আসব। ঠিক এই সময় দুটো ছোট ছোট ছেলে ঘরে ঢুকল। ওরা স্কুলে গেছিল। অনুরাধা জিজ্ঞেস করল, এরা কি তোমার আর কাকার সন্তান? ওদের কিছু করবি না। ওদের কিছু কেন করতে যাব? ওদের কোনো দোষ নেই, বলে অনুরাধা বেরিয়ে গেল। এই ঘটনার বেশ কিছুদিন পর, বাইকে করে অনুরাধার মা আর কাকা মার্কেট যাচ্ছিল। একটা গাড়ি কোন দিক থেকে এসে অ্যাক্সিডেন্ট করে দিল। সেই অ্যাক্সিডেন্টে কাকা রজত মারা গেল। আর রঞ্জনা খুব অসম্ভবভাবে জখম হয়ে গেল। তার দুটো পা বেকার হয়ে গেল। তাকে এখন অসহায় অবস্থায় বিছানায় শুয়ে থাকতে হয়। অ্যাক্সিডেন্টের বেশ কিছুদিন পর আবার অনুরাধা এলো। কি মিসেস রঞ্জনা বসু, কেমন আছেন? না রে, খুব কষ্ট। বাইকে করে মার্কেট যাচ্ছিলাম। আমাদের বাইকে ধাক্কা মারলো একটা বড় ট্রাক। তোর কাকা মারা গেল আর আমার পা দুটোই নষ্ট হয়ে গেছে। চিকিৎসা করে সব টাকাও বেরিয়ে গেল আর পাও ভালো হলো না। পেনশনে যে টাকা পাই, তাতে সংসার চলে না। তোর তো অনেক জানাশোনা, দে না কিছু একটা ব্যবস্থা করে। তোমার এটাই উপযুক্ত হয়েছে। আমি তো জেল খাটা আসামি। আমার দ্বারা আর কি হবে? বলে হাসতে হাসতে বেরিয়ে গেল অনুরাধা। রঞ্জনা ভাবল, অনুরাধাই অ্যাক্সিডেন্ট করায়নি তো, নইলে ট্রাকটা ধরাও পড়ল না, পুলিশেও কোন তাগাদা করল না। ওর অনেক টাকা, হয়তো টাকার খেল হয়েছে।